আপনাদের বাসার কোথায় কি আছে আমি তো জানি না। আপনাকে ডাকতেও সাহস পাচ্ছিলাম না, তখনই অ্যালার্ম বেজে উঠল। বেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। খোলা চুল বাঁধতে বাঁধতে পড়ল, নামাজের জন্য? চলো ফ্রেশ হয়ে অজু করে নাও। আমার ব্যাগে নতুন ব্রাশ আছে, আমি তোমাকে ওটা দিচ্ছি, অপেক্ষা করো। বেলা নিজের ব্যাগ থেকে একটা ব্রাশ বের করে নীরার হাতে ধরিয়ে দিল, বলল, বাইরে গিয়ে বাম পাশে দেখো বেসিন, ওখানে ফ্রেশ হয়ে অজু করে নাও। মাথা মাথা মাসেও পর্যন্ত ওখানেই করো। আর রুমে এসে ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে নিও। আমি ততক্ষণে জায়নামাজ আর খিমার গুছিয়ে রাখি। বেলার ব্যবহারে সন্তুষ্ট হলো নীরা। বেলার মুখের দিকে চেয়ে বলল, আপনি না খুব ভালো। ওয়াহাজ সকালে নাস্তা শেষ করে অফিসে চলে গিয়েছে। বাসায় তিনজনের পরিচয়ের পর আড্ডা ভীষণ জমে উঠেছে। নীরা মিশুকে প্রকৃতির। বেলার মৌয়ের সাথে ভাব জমিয়ে নিতে বেশি সময় লাগেনি তার। দুপুরে মৌ আর বেলা রান্না করছিল। নীরা তাদের সাথে থেকেই নিজের অতীত নিয়ে কথা বলছিল। তিনজনের আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ চুলার আঁচ কমিয়ে হাতটা মুছে নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ফাহমিদা বেগম কল দিয়েছেন। হাসি মুখে কলটা রিসিভ করলো সে। হ্যালো মা। ওপাশ থেকে ফাহমিদা বেগম গলার স্বর নরম করে বললেন, বেলা এসেছে শুনলাম, কোথায় সে? দেশে এলো আর একটা বার জানালো না পর্যন্ত। মৌ বেলার দিকে তাকিয়ে হেসে বলল, উনি কাউকে জানিয়ে আসেননি, কাল বাসায় ছিলাম, ওয়াহাজের ফোন আমার হাতেই ছিল। ফোনটা বেজে উঠে রিসিভ করলাম আর দেখি বেলা বলছে দরজা খুলতে। ব্যাস দরজা খুলে দেখি সে। ফাহমিদা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, বেলা কি ফারাজকে পছন্দ করে? ও বলছিল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তুই আগে বেলার সাথে কথা বলে দেখলে ভালো হতো না? আমার আর তোর বাবার দিক থেকে কোনো সমস্যা নেই, বেলাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করিস। মৌ সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। বেলা ভ্রু কুঁচকে তাকালো মৌয়ের দিকে। ওদিকে নীরা দুজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কিছু বুঝতে পারছে না সে শুধু জিজ্ঞাসু চোখে চেয়েই রইল। ওদিকে কলিং বেলের আওয়াজ হতেই চমকে উঠল নীরা। এসব পেয়ে তার অভ্যেস একেবারেই নেই। বেলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, এ সময় কে এলো? ভাইয়ার আসতে তো অনেক দেরি। বেলা দরজা খুলতে বাহিরের দিকে যাবে, তখনই নীরা বলে উঠল, আপু আমি দরজা খুলে দেই। বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওড়নাটা টেনে মাথার উপর থেকে কপাল পর্যন্ত নিয়ে এগিয়ে চলল দরজার দিকে। দরজার কাছে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। দরজার সিটকিনি খুলে ওপাশে সাদমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসল। সালাম দিয়ে সাদমানের মাথা নিচু করে বলল, আপনি এখন বিকেলে আসবেন বলেছিলেন। সাদমান নীরার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমার সাথে আপনাকে একটু যেতে হবে। নীরা সংকোচের সাথে জানতে চাইল, কেন? ভেতর থেকে ডাক আসে নীরা সাদমানকে ভেতরে প্রবেশ করতে বলে ভেতরের দিকে চলে এলো সে। রান্নাঘরের সামনে এসে বেলাকে বলল, আপু সাদমান সাহেব এসেছেন। রান্নাঘর থেকে মৌ আর বেলা বেরিয়ে এলো। সাদমানকে দেখেই বসতে বলল বেলা। মৌ চাপা হেসে জিজ্ঞেস করলো, আপনি বসুন, আমি এক কাপ চা নিয়ে আসছি। সাদমান খাবে না বললেও মৌ সাদমানের কথা না শুনে সোজা রান্নাঘরে চলে গেল। বেলা নীরার পাশে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল। সাদমান পাশের সোফায় বসতে বসতে নীরার দিকে তাকিয়ে বলল, আসলে কালকে যাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে সেটা কতটা সত্য সেটা জানতে ওনাকে থানায় যেতে হবে। নীরা পূর্বের মতো ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি ধরে রাখবেন? যদি উনি স্বীকার না করে তাহলে আমাকে ধরে রাখবেন? সাদমান কপাল চাপড়ে বলে ওঠে, আপনি এত বোকা কেন? আপনাকে কেন ধরে রাখবো? রাখতেই পারেন, আপনাদের কোনো ভরসা নেই। ফিক ফিক করে হেসে উঠল বেলা। নীরার বাহুতে ধাক্কা দিয়ে বলল, চলো রেডি করে দেই তোমাকে। ভাইয়া ওকে আবার রেখে যাবেন তাই না? শেষের প্রশ্নটা সাদমানকে উদ্দেশ্য করে বলল বেলা। সাদমান চকিতে বলে উঠল, আমার বাসার ওদিকে একটা বাসা মেয়েদের হোস্টেল টাইপ, ওখানে সিট খালি আছে। আমি ভাবছিলাম ওনাকে ওখানে তুলে দেব, একটা ছোটখাটো জবের ব্যবস্থা করে দিলে ওনার আপাতত হয়ে যাবে।
বেলা কিছুক্ষণ চুপ থেকে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা, আপনি আগে আজকের কাজটা শেষ করুন, তারপর আমাদের কথা হবে। সাদমান মাথা নাড়িয়ে ফোন স্ক্রিনে চোখ রাখে। মৌ এসে চা বিস্কুট দিয়ে পাশে বসে টুকটাক আলাপ করতে থাকে। বেলা নীরাকে রুমে নিয়ে এসে নীরার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে বললে নীরা বেলার কথা মতো ব্যাগ থেকে কিছু জামা কাপড় বের করলো। বেলা নেড়ে চেড়ে সেগুলো দেখে মাথা চুলকে বলল, আর কিছু নেই? নীরা দুপাশে মাথা নেড়ে বলে উঠল, না, আমি তো এগুলোই নিয়ে এসেছি শুধু। তুমি আমার ড্রেস পরে যাবে? তোমার ঠিকঠাকই হবে বোধহয়। বেলার প্রস্তাব মেনে নিতে নীরার কেমন একটা লাগছে। দ্বিধায় পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা কিছু একটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তুমি নিলে আমার ভালোই লাগবে। বেলার কথাটা নীরার কানে পৌঁছতেই বুকটা কেঁপে উঠল। বুকে হাত দিয়ে ঢোক গিলল সে। বেলার দিকে নজর রেখে বলল, আমাকেও বোন বলা যায়? বেলা নীরার কাছে এসে দাঁড়িয়ে পূর্বের ন্যায় মৃদু হেসে বলল, কেন বলা যায় না? আমি বলছি তো, তুমি সৎ মানে আমি তোমার পাশে আজীবন আছি। হ্যাঁ, আজীবন আছি। তুমি যাও, নিজেকে সঠিক প্রমাণ করে ফিরে এসো। ওয়াহাজ অফিস থেকে 2টার দিকে ফিরে এসেছেন। তিনজনে বসে খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছিল। হঠাৎ বেলা উঠে দাঁড়ায়। ওয়াহাজ ফ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভাইয়া, আমি গতকাল যা যা এনেছি সেগুলো তো আনপ্যাক করা হয়নি। আল্লাহ বাঁচিয়েছে, নষ্ট হওয়ার মতো কিছু নেই ওতে। তারাও আমি নিয়ে আসি। বলেই বেলা নিজের রুমের দিকে ছুটলো। একটা লাগেজ নিয়ে মিনিট খানেকের মাঝেই ফিরে এলো। বিছানার কাছাকাছি নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বিছানার উপর তুলে দাও তো এটা। বেলার কথা মতো ওয়াহাজ বড় লাগেজটা বিছানার উপরে তুলে দিল। বেলা গিয়ে একপাশে বসে লাগেজ থেকে একে একে বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করে কার কার জন্য কি কি এনেছে সেটা বলছিল। একটা প্যাকেট বের করে মৌয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার ভাইকে দিও, সাথে আঙ্কেল আন্টির গুলো পাঠিয়ে দিও। হ্যাঁ, মৌ মুচকি হেসে বলে উঠল, আমার ভাইয়াকে আমি কেন দিব? তুমি দিও, রেখে দাও। ওয়াহাজ হাতের গিফটটা নাড়াচাড়া করতে করতে বলল, আজকে ফ্রি আছি, সন্ধ্যায় বের হবি তোরা? অনেকদিন একসাথে বের হওয়া হয় না। মৌ নিজের পাওয়া জিনিসগুলো গুছিয়ে একপাশে রেখে সহাস্যে বলে উঠল, আমাদের একসাথে বের হওয়া প্রয়োজন। কত বছর চলে গেল, কত মিস করেছি আগের দিনগুলো। আজ তাহলে বের হওয়া যাক। বেলা সহসা চাপা স্বরে বলল। ওয়াহাজ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি গতকাল রাত থেকে নীরার বলা অনুযায়ী খোঁজখবর নিয়েছি, যদিও সব পজিটিভ ফিডব্যাক এসেছে, তবুও এক বাসায় রাখা যাবে কিনা ভাবছি। বেলার দিকে তাকালো মৌ। বেলার ভাবুক দৃষ্টি দেখে বলল, বেলা বিয়ে পর্যন্ত থাকলে থাকুক, সমস্যা নাই। তারপর ওর কোনো একটা ব্যবস্থা করা দেওয়া যাবে। বেলা মৌয়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ থাকুক, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। পাশে থাকা ফোনটা বেজে উঠতেই ফোন স্ক্রিনে চোখ গেল মৌয়ের। বেলার ফোন বাজছে। বেলা মৌয়ের দিকে তাকাতেই মৌ মুচকি হেসে চোখ সরিয়ে নিল। বেলা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি একটু আসছি। বেলা সোজা নিজের রুমে এসেছে। ফোনটা তখনও বাজছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় ফারাজ বলে উঠল, আসসালামু আলাইকুম হবু বউ। বেলাও ফারাজের টোনেই কৌতুকের স্বরে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম হুবুর। ফারাজ মজার স্বরে আবারও বলে উঠল। এ পাশ থেকে বেলাও ফারাজকে ভেঙিয়ে বলল, হুম, আমাকে নকল করছেন? আমাকে নকল করছেন? বেলার উল্টো বলা কথা থামছে না দেখে ফারাজ মুচকি হাসলো। আই লাভ ইউ ওয়াজিহা। আই লাভ ইউ ওয়াজিহা। আই লাভ ইউ। আই। থেমে গেল বেলা। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? কল করেছেন কেন? বেলার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল। বেলা মুখ বাঁকিয়ে বলল, আমার ইচ্ছে। কল করেছেন কেন সেটা বলেন। ফারাজ এবার স্বাভাবিক ভাবেই বলল, আম্মা আব্বা বিয়ের কথা বলতে যেতে চাইছে, আপনার কোনো আপত্তি আছে? বেলার লজ্জা লাগছে। বিয়ের কথা এভাবে খোলামেলা ভাবে মেয়ের সাথে কেউ বলে নাকি? বেলাকে চুপ থাকতে দেখে আবারও ফারাজের কণ্ঠস্বর ভেসে এলো, কিছু বলছেন না যে? বুড়া হয়ে যাইতেছি তো আমি। আরেকটু হলে কি হবে? মানে আরো অপেক্ষা করতে বলছেন? বললে কি অপেক্ষা করবেন? না মানে বিয়েটা এবার করে নিলে হতো না? কেন আমার জন্য অপেক্ষা করবেন না?
করব করব, কতদিন অপেক্ষা করতে হবে? ফাঁসিয়ে দিয়েছেন আমাকে আপনি। ফেসে থাকেন তাহলে? আর কত? কি কত? এভাবে আর ঘুরাবেন কতদিন বলেন তো? আপনি যতদিন অপেক্ষা করতে চাইবেন ঠিক ততদিন। যদি আজই বিয়ে করতে চাই? তবে আজই আমাদের বিয়ে। বেলার কথায় নড়ে চড়ে বসলো ফারাজ, হেসে বলল। ভেবে বলছেন তো? বেলাও চকিতে জবাব দিল। ভাবাভাবির কিছু নেই। আপনি আমাকে ভালোবাসেন মানে আমি আপনার হতে সদা প্রস্তুত স্যার। বেলা ওয়ার্ড্রপ থেকে দুটো শাড়ি বের করে বিছানার উপর রাখলো। কে কোনটা পরবে ঠিক করতে পারছে না। শাড়ি পরার বিষয়টা যদিও বেলা নীরাকে এখনো জানায়নি। মৌকে একটা শাড়ি বের করে দিয়ে এসেছে পরার জন্য। রুমে এসে নিজের জন্য এবং নীরার জন্য শাড়ি বের করেছে। কয়েক মিনিট আগে নীরাকে ওয়াশরুমে পাঠিয়েছে সে। বিকেলের দিকে সাদমান এসে নীরাকে দিয়ে গিয়েছে। সব ঝামেলা মিটে যাওয়ায় বেলা আর ওয়াহাজ মিলে সাদমানকে জানিয়ে দিয়েছে নীরার দায়িত্ব আজ থেকে তাদের। ওয়াহাজ তো বলেই ফেলেছে নিজের বোনকে ছাড়া জীবনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে। নিজের বোনের সাথে সাথে আরেকটা বোনও না হয় আরও কিছু সময় সাথেই থাকুক। ওয়াহাজের সিদ্ধান্তে মৌও অমত করেনি। সে জানে ওয়াহাজ শক্ত প্রকৃতির হলেও সেও মানুষকে ভালোবাসতে জানে। যতটুকু ভালোবাসা সে স্ত্রী হিসেবে ওয়াহাজের কাছে আশা করেছিল তার চেয়েও অনেক বেশি পেয়েছে এবং পাচ্ছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই বেলা সেদিকে তাকালো। বেলাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলো নীরা। এগিয়ে এসে সামনেটাতে দাঁড়ালো সে। বেলা সিরিয়াস ভঙ্গিতে নীরার দিকে তাকিয়ে বলল, দেখ তো কোন শাড়িটা পছন্দ হয়। নীরা বিছানায় ফেলে রাখা শাড়িটার দিকে তাকালো। ঠোঁটের শাহাদাত আঙুল নাড়াচাড়া করতে করতে বলল, ডান দিকের শাড়িটা বেশি সুন্দর। শাড়ি পরবেন আজ? সুন্দর লাগবে আপনাকে। নীরা বিছানা থেকে ডান পাশের শাড়িটা দিয়ে নেড়ে চেড়ে বলল, এই রংটা তোমার ওপর খুব চমকাবে, এটা তুমি পরবে। নীরা বেশ আশ্চর্য হলো। সেরা জিনিসটা নিজের জন্য না রেখে নীরার দিকে বাড়িয়ে দেওয়ায় বেশ অবাক হলো। কপালে ভাঁজ পড়ল তার। এই শাড়ি আমি পরবো? আমি কেন পরবো এটা? এত দামি শাড়ি আমি পরবো না আপু। বেলা শাড়িটা নীরার হাতে গুজে দিয়ে বলল, আপু বলেছ না বড় আপুর কথা রাখতে হয়। আপু বলেছ না বড় আপুর কথা রাখতে হয়। আমি এটা তোমাকে পরার জন্য দিচ্ছি, মানে তুমি এটা পরে আমাদের সাথে বের হবে। বৌমণিও শাড়ি পরবে। নীরা উৎসুক নয়নে চাইল। বৌমণি? আরে আমার ভাবি, বৌমণি ভাবি দুটোই বলি। আচ্ছা, আমার ছোট কাকার বউকে বৌমণি বলতাম। আচ্ছা ছাড়ো সব, এখন নাও শাড়িটা পরে নাও। ভাইয়া বাইরে গেছে, এখনই হয়তো চলে আসবে। নীরাকে সবকিছু দেখিয়ে দিয়ে বিছানায় রাখা শাড়িটা নিয়ে পাশের রুমটায় চলে আসলো বেলা। অন্তত এখন থেকে শাড়িটা পরে কাজ এগিয়ে রাখলে ভালো হবে, নইলে তার ভাই হয়তো এখনই এসে তাড়াহুড়ো শুরু করে দেবে আর তার শাড়ি পরাই হবে না। হঠাৎ কিছু একটা মনে হতেই নিজের রুমের দরজায় আবারও ফিরে যেয়ে কড়া নাড়ল। ভেতর থেকে নীরা নিজের শরীরের শাড়িটা জড়িয়ে নিয়ে দরজা খুলে হালকা একটু ফাঁক করে বাইরে তাকালো। বেলাকে দেখে জিজ্ঞাসু চোখে তাকাতেই বেলা বলল, ওয়ার্ড্রপ শাড়িগুলো যেখানে আছে ওখানটায় আলাদা একটা সবুজ রঙের শাড়ি রাখা আছে। এটা আলমারিতে রেখে দাও, এটা আলমারিতে রেখে ওটা দাও। ওয়ার্ড্রপ আটকানো হয়নি। নীরা বেলার হাত থেকে শাড়িটা নিয়ে সোজা ওয়ার্ড্রোবের দিকে চলে গেল। হাতের শাড়িটা ভেতরে রেখে গাঢ় সবুজ রঙের শাড়িটা খুঁজে বের করে শাড়িতে হাত বুলিয়ে বলে উঠল, কি সুন্দর শাড়িটা। নীরার গলা শুনে বেলা বাহির থেকে বলে উঠল, এছো শাড়িটা? নীরা জলদি জলদি দরজার দিকে এগিয়ে এলো। বেলার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা? বেলা মৃদু হেসে ওপর নিচ মাথা নাড়ল। এই শাড়িটাই চাইছিল সে। নীরা বলল, শাড়িটা দারুণ। আপনার পছন্দের তারিফ করতে হয়। এটা আমার পছন্দ নয়। এই আমিটাকে যে অতীত ভুলে ভালোবাসলো, আমাকে পেতে যে গুনে গুনে 4টা বছর অপেক্ষা করলো, এই শাড়িটা তার পছন্দের। বেলা শাড়িটা নীরার হাত থেকে নিয়ে বুকে জড়ালো। শ্বাস প্রশস্ত করে শাড়িটার ঘ্রাণ নিল সে। 4টা বছর শাড়িটা নিজের কাছে রেখেছিল সে। প্রায় প্রতিদিন একবার করে বের করে দেখত, কিন্তু ভাঁজ এখনো ভাঙেনি সে। শাড়িটা ফারাজের কথা মনে করিয়ে দিত। তার জন্য কেউ চাতক পাখির মতো অপেক্ষায় আছে সেটাও মনে করিয়ে দিত।
বেলা শাড়িটা পরে এসে আয়নার সামনে দাঁড়ায়। তৎক্ষণাৎ মৌ এসে দরজায় নক করলো। বেলা ভেতর থেকে বলে উঠল। ভেতরে এসো। মৌ ভেতরে এসে বেলাকে সবুজ শাড়িতে দেখে ভাবুক ভঙ্গিতে বলল। এটা ভাইয়া দিয়েছিল। বেলা মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বলল। এটা আপনার ভাইয়া দিয়েছিল। মৌ হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। বলে উঠল। তোমার আর আমার সম্পর্ক কিন্তু সেম সেম, বাট ডিফারেন্ট। ধুর, শোনো না। নো মানি বাট ডিফারেন্ট। নো মানি নো হানি। গুড বয় গোজ টু হ্যাভেন, গুড বয় গোজ টু ব্যাংকক। মৌ মেকি রাগ করে মুখটা গোমড়া করে ফেলল। বেলা হাসতে হাসতে বলল। আরে বল বল, কয়েকদিন ধরে এটাই সামনে আসছে শুধু, তাই বলে ফেলেছি। মৌ গম্ভীর স্বরে বলে উঠল। ননদ হতে যাচ্ছি তোমার, আমার সাথে ভেবেচিন্তে কথা বলবে। আমার ভাইয়ের একমাত্র বোন আমি। বেলা মিথ্যে মিথ্যে কাশি দিয়ে উঠল। তুমি কোন দিন ভেবেচিন্তে কথা বলেছো আমার সাথে? তুমি আমার ননদ হবে আর আমি ননদ হয়ে বসে আছি 4 বছর যাবত। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমিও আমার ভাইয়ের একমাত্র বোন। মৌ মুখ বাঁকিয়ে বলল। তুমি লস করলে, তুমি রায় বাগিনী হতে পারোনি, কিন্তু আমি ননদিনীর রায় বাগিনী হব। দেখা যাবে। নীরা ততক্ষণে নিজেকে গোছগাছ করে তাদের সামনে এসে দাঁড়ালো। খুঁতখুঁতে স্বভাবে বলল। কেমন লাগছে আমাকে? আমার শাড়ি পরতে লজ্জা লাগে খুব। কেমন করে তাকিয়ে থাকবে সবাই? বেলা আর মৌ একসাথে হেসে উঠল। বেলা হাসতে হাসতে বলল। শাড়ি তো উল্টো করে পরেছো, নিচের পার ওপরে আসবে। তুমি সুন্দর বলে আজ সবাই তাকিয়ে না থেকে তুমি যে উল্টো করে শাড়ি পরেছো সেটা সবাই দেখতো। চলো পরিয়ে দিই আমি। নীরাকে রেডি করে নীরাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো বেলা। নীরার কাঁধে নিজের চিবুক রেখে বলল। কত সুন্দর লাগছে আমার বোনটাকে। এত সুন্দর মেয়ের দিকে থেকে চোখ ফেরানো যায় নাকি? মৌ নিজের রুমেই বসে বসে ওদের দুজনের অপেক্ষা করছিল। কলিং বেল বাজতেই উঠবে, তখনই বেলা জোরে জোরেই বলে উঠল। আমি খুলে দিচ্ছি দরজা। মৌ আর না উঠে বসে রইল। বেলা গিয়ে দরজা খুলে সাদমানকে দেখে একটু অবাক হলো। বুকে দুহাত গুজে সিনিয়র ভঙ্গিতে মাথা উঁচু নিচু ঝাঁকাতে ঝাঁকাতে বলল। কি চলছে আপনার মনে? কাউকে মন দিয়েছেন নাকি? কেমন যেন গন্ধ পাচ্ছি আমি। সাদমান গলা খাকারি দিল, নিজেকে স্বাভাবিক করে বলল। নীরার ফোন রাস্তায় পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গিয়েছিল। ওই দোকানে দেয়া হয়েছিল, বাসায় যাচ্ছিলাম তাই ভাবলাম দিয়েই যাই। নম্বর রেখেছেন? সাদমান জিজ্ঞাসা চোখে বেলার দিকে তাকালো, বলল। কিসের নম্বর? না মানে পরে আবার আপনাকে কোনো প্রয়োজনে লাগতেই পারে। নারীকে দিয়ে ফোনটা দিন, আর সম্ভব হলে নম্বরটিও নেবেন। বেলা রুমটা দেখিয়ে দেবে, তখনই পিছনে তাকিয়ে দেখে নীরা ততক্ষণে বাহিরে চলে এসেছে। সাদমান সেদিকে তাকাতেই যেন চোখটা সেখানেই বসে গেল। কি অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। 2-1 বার দেখা হয়েছে এর আগে, গত রাতে আর সকালে থেকে বিকেলে। এভাবে নীরাকে সে দেখার সুযোগ পায়নি, ইচ্ছেও করেনি তার। তবে এখন এত অন্যরকম কেন লাগছে নীরাকে? কেন চোখটা আটকে গেল তার? বেলা সাদমানের দিকে তাকিয়ে শব্দ করতেই সাদমান হক চকিয়ে উঠল। বেলার হাতের ফোনটা ধরিয়ে দিয়ে বলল। এটা ওনাকে দিয়ে দিবেন, আমি আসছি, ভালো থাকবেন। সাদমান এক মুহূর্ত সেখানে ব্যয় না করে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। বেলা ঠোঁট টিপে হেসে নীরার দিকে এগিয়ে গিয়ে ফোনটা ধরিয়ে দিল। নীরা জানতে চাইল, উনি এভাবে চলে গেলেন কেন? আসলে ওনার কাজ আছে, তাই আর দেরি করলো না। রুম থেকে মৌ বলে উঠল। ওয়াজিয়া, আমার ভাই আসছে, রেডি তোমরা? বেলা চকিতে বলে উঠল। ইয়েস, ভাইয়ার বউ। 4 জন বেরিয়েছে অনেকক্ষণ। নীরার খুব একটা বন্ধ লাগছে না সবার সঙ্গ। বেলা তাকে সবসময় কাছাকাছি রাখছে। বেলা এতগুলো দিন পর দেশে ফিরছে। পরিচিত পুরো জায়গাগুলো যেন আগের মতোই রয়ে গিয়েছে, যদিও অনেকটা পরিবর্তন হয়েছে। আজ তারা গাড়ি নিয়ে বের হয়নি। মৌয়ের হাঁটতে ইচ্ছে করছিল, বিধায় সবাই হেঁটে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু যেখানে আসার কথা ছিল সেটা বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই কারোর কোনো অসুবিধাও নেই। ফুচকা অর্ডার দিয়ে 4 জনই বসেছিল। বেলার ফোনে মেসেজের শব্দ হতেই বেলা স্ক্রিনে চোখ বুলিয়ে মুচকি হাসলো। ফারাজ আজও এখানে এসেছে, তাকে একটু বাহিরের গেটের দিকে এগিয়ে যেতে বলেছে। সাবধানে। হ্যাঁ, সামনে একটা দল বসে আছে। বেলা মাথা ঝাঁকিয়ে
মৃদু হেসে বলল। সমস্যা নেই, তোমার বোন বড় হয়েছে ভাইয়া। বেলা বেরিয়ে এলো সেখান থেকে। ফারাজ কল দিচ্ছে, কল কেটে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো।